আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, ঢাকার সঙ্গে দিল্লির দূরত্ব আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। কেন, কিভাবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক চলতি সপ্তাহে আমরা দেখেছি পতিত সরকারের প্রধান শেখ হাসিনা তিনি দিল্লি থেকে একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ নিয়ে। তার সেই বক্তব্যের ঘোষণা যখন দেওয়া হয়, এরপর থেকেই পুরো দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের যে বাড়ি ছিল, অর্থাৎ শেখ হাসিনার যেটি পৈতৃক বাড়ি ঢাকাতে, সেই বাড়িকে তারা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত তারা কার্যকর করে। সুপ্রিয় দর্শক, এবং ছাত্র জনতা তারা বলেছে এটি হচ্ছে ফ্যাসিবাদের আইকন, ফ্যাসিবাদের কোনো আইকন বাংলাদেশে কোথাও রাখা হবে না, সব মুছে ফেলা হবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি যে শেখ হাসিনার বক্তব্য এবং এই ৩২ নম্বরে যে বাড়িটি ভাঙা হয়েছে, এটিকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন নতুন সমীকরণের তথ্য পেয়েছি আমরা। একটি হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু ক্ষোভ জানানো হয়েছে এবং সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে কিন্তু এমন তথ্য ভারত সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে এসেছে যে এটি শেখ হাসিনার যে বক্তব্য তার পেছনে ভারত সরকারের কোনো হাত নেই। কিন্তু সুপ্রিয় দর্শক, ঢাকা এবং বাংলাদেশের ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা সেটি বিশ্বাস করতে চায় না। একজন আশ্রিত ব্যক্তি, তাও বিশেষ কোনো ধরনের এজাইলাম ছাড়াই, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট নীতিমালা ছাড়াই কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রয়ে রয়েছেন। যেমনটি আমরা দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে, এমনকি ভারতের গণমাধ্যমে এমনটি বলা হয়েছে, শেখ হাসিনা কিন্তু দালাই লামা নন। অর্থাৎ শেখ হাসিনা এখানে রাজনৈতিক কারণে যেভাবে বাংলাদেশ ছেড়েছেন এবং তার বিরুদ্ধে যেই অভিযোগ রয়েছে, ঠিক দালাই লামার সঙ্গে তাকে মিলালে হবে না, সেই কথাটি খোদ ভারতের পত্রপত্রিকাতেই লেখা হয়েছে। যা হোক প্রিয় দর্শক, আমরা দেখছি শেখ হাসিনা যখন দিল্লির আশ্রয়ে রয়েছে, সেই আশ্রিত অবস্থায় যখন তার একটি রাজনৈতিক জীবনের কলঙ্কজনক অধ্যায় শুরু হয়েছে, এরকম পরিস্থিতি থেকে তার বক্তৃতা দেওয়া, এটি ভারত সরকার জানে না বা ভারত সরকারের ইন্ধন নেই, সেটি কি বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে? বিশেষ করে ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল। সুপ্রিয় দর্শক, ৩২ নম্বরে বাড়িটি যখন ভাঙা হয় তখন অনেক বেশি উল্লাস দেখা গিয়েছে এবং অনেক মানুষ আনন্দ প্রকাশ করেছে এই কারণে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অতীতে বুলডোজার দিয়ে এরকম বাড়ি ভাঙা হয়েছে, বিরোধী মত পথের লোকদের বাড়ি ভাঙা হয়েছে এবং সেই কাজটি কিন্তু শেখ হাসিনা সরকার করেছিল, যে কারণে বাংলাদেশের অসংখ্য মানুষ এতে আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন। কিন্তু এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবে এই ঘটনার পরপর ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের আরও বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের বেশ কিছু ঘর বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনা থেকে তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি ঢাকাতে কিছু বুদ্ধিজীবী, বিশেষ করে টপ লেভেলের বুদ্ধিজীবী অনেকে কিন্তু তারা খুব তাৎক্ষণিকভাবে শঙ্কা প্রকাশ করেছেন যে এই কর্মকাণ্ডের মধ্যে যে কোনোভাবে বিদেশি শক্তি, বিদেশি গোয়েন্দা সংস্থা ইনভলভ হয়ে থাকতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বা বাংলাদেশে একটি গৃহযুদ্ধ ছড়িয়ে দিতে পারে এবং সেই ছক কষা হচ্ছে মূলত দিল্লি থেকে। এই ধরনের কথা কিন্তু বাংলাদেশের একেবারে টপ লেভেলের বুদ্ধিজীবীদের পক্ষ থেকে লেখা হয়েছে। এমনকি ফরহাদ মজহর তিনিও লিখেছেন যে সে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া থেকে যেন ছাত্র জনতা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। সুপ্রিয় দর্শক, ঠিক একই ধরনের বক্তব্য কিন্তু আমরা এই যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন হয়েছে, সেই আন্দোলনের পক্ষের থাকা অনেক রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের পক্ষ থেকেও সেই ধরনের কথা বলতে শুনেছি যে যে কোনোভাবেই দেশে একটি বিশৃঙ্খলা তৈরি হতে দেওয়া যাবে না, এটি একটি ষড়যন্ত্র, এটি একটি চক্রান্ত। যাই হোক প্রিয় দর্শক, আমরা তাহলে কথা পরিষ্কার যে বাংলাদেশে একটি অ্যানার্কিক সিচুয়েশন, একটি বিশৃঙ্খলা তৈরির দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। কিন্তু এই ষড়যন্ত্রের বিষয়টি যখন বাংলাদেশের ছাত্র জনতা খুব ভালোভাবে অনুধাবন করতে পারে এবং তারা দিল্লিকে বারবার বার্তা দেয় এবং প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি অনুষ্ঠানে যখন তারা স্লোগান দেয়,
দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তার মানে কি, দিল্লির আধিপত্য, দিল্লির গোলামির জিঞ্জিরকে চিরতরে ছিন্ন করেছে বাংলাদেশের জনগণ এবং দিল্লিকে কোনোভাবেই ঢাকায় আর আধিপত্য বিস্তার করতে দেবে না, সেই বার্তাটি কিন্তু বারবার দেওয়া হচ্ছে। এবার আসি সেই পথ কতটা এগুলো। আমি যদি এক কথায় বলি, দক্ষিণ এশিয়ায় এবং আরেকটু যদি বর্ধিত আকারে বলি, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতকে একঘরে করার একটি প্লট তৈরি হয়ে গিয়েছে। বিশেষ করে ঢাকার সঙ্গে যখন ইসলামাবাদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে, তখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। এভাবে বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান, চীন, মিয়ানমার, তারা যদি বিভিন্নভাবে তারা ঐক্যবদ্ধ হয়, তাহলে ভারতকে এই অঞ্চলে পুরোপুরি রাজনৈতিকভাবে একঘরে করা সম্ভব। এখন কিন্তু পরিস্থিতি সেদিকে যাচ্ছে। সেদিকে যে ভারতের নজর নেই বিষয়টি তেমন নয়, অবশ্যই নজর রয়েছে। শুধু তাই নয়, ভারত যে কোনোভাবেই বাংলাদেশে যদি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার কোনো পরিকল্পনা করে বা বাস্তবায়ন করতে যায়, তাহলে ঢাকাতে বা বাংলাদেশে এমন একটি জনগোষ্ঠী তৈরি হয়েছে, তারা আর কোনোভাবেই ইন্ডিয়ার আধিপত্য মেনে নেবে না, বরং তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত হবে, এমনকি ভারতের বিরুদ্ধেও যুদ্ধ লিপ্ত হতে পারে। এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু ভারতের 7 সিস্টার অনেকটাই আমরা এই শঙ্কা প্রকাশ করতে পারি যে ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যেতে পারে। সেই ভয় কিন্তু খোদ দিল্লিরও রয়েছে। ঠিক একই সঙ্গে ভারত লাগোয়া পশ্চিমবঙ্গের সরকার কিন্তু এ ব্যাপারে খুব সচেতন রয়েছে। অর্থাৎ যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে পশ্চিমবঙ্গকে অনেক বেশি চড়া মূল্য দেওয়া লাগতে পারে। তাহলে এবার কথার সামারিতে আসি যে এই দক্ষিণ এশিয়ায় যে সার্ক গঠন হয়েছিল, সেই সার্ককে কার্যত অকার্যকর করে রেখেছে ভারত। এবং এই সার্ককে বাদ দিয়ে, সার্ক তার অ্যাক্টিভিটিস থাক বা না থাক, এই অঞ্চলে একটি রাজনৈতিক নতুন জোটের উত্থান হতে পারে। সেটি ভারতের জন্য সুখকর হবে না এবং পরিস্থিতি কিন্তু সেদিকেই এগুচ্ছে। বাংলাদেশে এমন অসংখ্য ছাত্র জনতা তৈরি হয়েছে যারা আর কোনোভাবেই কোনো ধরনের ভীতিকর পরিবেশকে তারা দেখে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার মতো পথ অবলম্বন করতে চায় না। তারা ভারতকে বা ভারতের শক্তিকে সরাসরি সামনে থেকে চ্যালেঞ্জ করতে চায়। তাই এখন দিল্লি ঢাকা থেকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পতিত হয়েছে। দিল্লিকে সেটি বুঝ করেই বাংলাদেশের সঙ্গে আচরণ করতে হবে। সুপ্রিয় দর্শক, আলোচনা দীর্ঘ করব না। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।